শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাটি কেন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ? শুধু সবচাইতে গুরুত্বপূর্ণ না, শেখ মুজিবের হত্যাকাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ইতিহাসে একই কাতারে আলোচিত হবে, এটা আমার বিশ্বাস, আমার বিশ্লেষণ। তবে তিনটি হত্যাকাণ্ডের ফলাফল কিন্তু এক না। তিনটি হত্যাকাণ্ডের কারণে জাতি তিন ধরনের ফলাফল পেয়েছে। সেটা কি? শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক মন্তব্য করেছেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। সেখানে ইঙ্গিত পাওয়া যায় কে হত্যার পরিকল্পনা করেছে, কাকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে এক্সিকিউট করার জন্য। আমরা কেবল চোখে দেখেছি যে শ্যুট করেছে দাউদ, তাকে। এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ফেসবুক স্ট্যাটাস, একটি হলো পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাস, আরেকটি হলো এনসিপি নেতার স্ট্যাটাস, আরেকটি হলো শরীফ ওসমান হাদির স্ট্যাটাস, আরেকটি স্ট্যাটাসের কথা না বললেই নয়, চারটি হয়ে যায়। সেটি হলো ওসমান হাদির বড় ভাই। এই চারটি স্ট্যাটাস খুব গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন। আমি ভিডিও পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটা আমি আপনাদেরকে খুব কমই অনুরোধ করি। কিন্তু আমার মন চাইছে আজকে পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন, আমার ভালো লাগবে। অন্তত সারমর্মটা, আমার ভাবনাটা, একদম ভাবনাটা আপনারা বুঝতে পারবেন। যেমন আপনার যদি স্পষ্ট করে বলি, সেটা হলো, আমরা তার আগে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা কয়েক সেকেন্ড শুনে নেই, তারপর আমরা আলোচনা করব। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए, हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও ভাই, একটু চুপ করো। আমি আপনাদের বলি, আমি বলেছিলাম যখন মসজিদের মাইক কেড়ে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা কেস করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আখরুজ্জামানকে দিয়ে মহুয়া মৈত্র কেস করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কর্ম করে থাকি,
যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন, সেটা মেনে চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। আরে ভাই, কোথায় ঢোকাচ্ছ? জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। হ্যাঁ, পারবে কিনা বসতে সেটাও তো দেখো। অনেকের কোমরে চোট থাকে। এই যে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে কি হয়েছে, কে নির্দেশ দিয়েছে, কাকে দিয়ে করিয়েছেন, অর্থাৎ বাংলাদেশে যে হত্যাকাণ্ড যে ঘটেছে কাকে দিয়ে করিয়েছে, কে এক্সিকিউট করেছে, এই কথাগুলো একদম আপনারা ভালোভাবে, এই পয়েন্টগুলো বলার দরকার নাই, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আগেও শুনেছেন। ঠিক পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, তিনি একই কথা বলেছেন যে এটা ভারতে অমিত শাহর মাথায় এসেছে শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ড করিয়েছে এবং বাংলাদেশের কচুক্ষেতকে এটা এক্সিকিউট করার জন্য নির্দেশ দিয়েছে। ওয়াকারের কথা এখানে প্রচ্ছন্নভাবে বলা হয়েছে। ওয়াকারকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করবো কি, ওয়াকারের বাচ্চা কাচ্চাই তো ওয়াকারকে বিশ্বাস করে না। ওয়াকারের মেয়েরা কখনো গৌরবদীপ্তভাবে পরিচয় দিবে না যে আমি ওয়াকারের মেয়ে, মনে রাখবেন। তো এই জিনিসটি মমতার কথায় পরিষ্কার হয়ে এসেছে। শরীফ ওসমান এই কথাটি, শরীফ ওসমান হাদি আবার একটি ফেসবুকে, শরীফ ওসমান হাদির বড় ভাই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে প্রথমে জামায়াতের আমিরের এক পিএসের কথা উল্লেখ করছেন। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছে জামায়াতের আমিরের এক পিএস, শরীফ ওসমান হাদির ভাইয়ের কথা এটা। আবার কিছুদিন পরে তিনি আরেকটি স্ট্যাটাস দিলেন, এই যে গতকাল পরশু, তিনি বললেন যে এটার পরিকল্পনা হয়েছে এই বাংলাদেশে বিএনপির কয়েকজন এমপি মন্ত্রী এটার সাথে জড়িত। আর শরীফ ওসমান হাদির স্ত্রী কি বলেছে, যে শরীফ ওসমান হাদির ভাই সে লোভে পড়েছে। শরীফ ওসমান হাদি মারা গেছে, শরীফ ওসমান হাদির বড় ভাইকে ইউনূস সরকার লন্ডনের দূতাবাসে একটি চাকরি দিয়েছে। সেই চাকরির লোভে, চাকরিকে ধরে রাখার লোভে এখন বাংলাদেশের এনএসআই বা টিকটিকিরা তাকে দিয়ে সব কিছু করাচ্ছে। প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, তাকে দিয়ে জামাতের বিরুদ্ধে একটা কথা বলাচ্ছে, তাকে দিয়ে অমুকের বিরুদ্ধে একটা কথা। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বলতে চাই সেটি হলো আরিফুর রহমান তুহিন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে এই ব্যাপারটি খোলাসা করেছেন। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি ছিল মূলত বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার একটি চূড়ান্ত ষড়যন্ত্র, ব্যর্থ ষড়যন্ত্র। কোনো পরিকল্পনার অর্ধেক বাস্তবায়ন হয় না এরকম যে আমরা ঘর থেকে বের হলাম সৌদি আরব যাব, কিন্তু বিমানবন্দরে গিয়ে দেখলাম ফ্লাইট চলে গেছে, তখন আমার ঢাকা পর্যন্ত যাওয়াটা সফল হয়েছে কিন্তু সৌদি আরব যাওয়া হয়নি, এরকম। তো নির্বাচন বানচাল ছিল মূল টার্গেট অজিত ডোভালের বা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর। তো এই নির্বাচন বানচালের জন্য শরীফ ওসমান হাদিকে হত্যা করতে হবে। হত্যা পর্যন্ত তারা সফল হয়েছে, আদতে তারা তাদের সাফল্য থেকে কয়েক গুণ সরে গিয়েছে। তো এই যে এই ফ্রেমিংটা তৈরি হয়েছে যে এই অজিত ডোভাল সব কিছু আলোচনা করে শরীফ ওসমান হাদির খুনি ইব্রাহিম দাউদ ভারতে গিয়ে কার বাসায় ছিল, নানকের ভাষায় ছিল, জাহাঙ্গীর কবির নানকের ভাষায়। নানক সেখানেই তাকে রাখতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এটা মানে নাই। কারণ আজকে হয়তো নানকের বাসায় থাকবে সে, কিন্তু 10 বছর পরে এই পুলিশকে সেটা জবাব দিতে হবে। আজকে ওয়াকার ক্ষমতার বলে অনেক কাজ করে যাচ্ছে না, একদিন ওয়াকারকে এই জবাব দিতে হবে, তখন তো ক্ষমতা থাকবে না। শেখ হাসিনা অনেক অপরাধ করছে না, এখন তাকে জবাব দিতে হচ্ছে না। তো যাই হোক, আরিফুর রহমান তুহিন বলেছেন যে নির্বাচন বানচাল করার জন্য অমিত শাহর নির্দেশ ছিল ওয়াকারের প্রতি, তোমরা হাসিনাকে ইনক্লুড করাও নির্বাচনে।
ওয়াকার চেষ্টা করেছে, হাসনাত আবদুল্লাহর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, বলছে যে রিফাইন আওয়ামী লীগকে ইলেকশন আনার জন্য। ওয়াকার ব্যর্থ হয়েছে সেখানে। তাহলে বলছে যে তাহলে হাসিনা যেহেতু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, তাহলে নির্বাচনই হবে না। এই প্রজেক্ট হিসাবে সিদ্ধান্ত হয় নির্বাচন বানচাল করা যায় কিভাবে, একটা গুরুত্বপূর্ণ লোককে হত্যা করতে হবে। তো এই দায়িত্ব কাঁধে পড়ে কার? অজিত দোভালের। অজিত দোভাল সেখানকার আওয়ামী লীগের নেতাদের সাথে আলাপ করে। তো ভারত চিন্তা করলো, আওয়ামী লীগ চিন্তা করছে, সবাই মিলে চিন্তা করছে যে ওসমান হাদিকে হত্যা করলে সবাই খুশি, আওয়ামী লীগ খুশি, কারণ সে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার ছিল, 32 নম্বর ব্যাপারে সোচ্চার ছিল, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সোচ্চার ছিল। আওয়ামী লীগ খুশি শরীফ ওসমান হাদিকে হত্যা ব্যাপারে, ভারত খুশি, কারণ সে ছিল ভারতের আগ্রাসনবাদী কর্মকাণ্ডের চরম বিরোধী। তো দুই খুশি, উইন উইন পজিশনে যাওয়ার পর বাংলাদেশে একটা দায়িত্ব দেওয়া হয়, পিনাকি ভট্টাচার্য এটা উল্লেখ করছেন, দায়িত্ব দেওয়া হয় কচুক্ষেতকে, অর্থাৎ ওয়াকারকে। ওয়াকার সেটা সুন্দরভাবে সাজায়, কাকে দিয়ে করাবে। এই জন্য দাউদের, অর্থাৎ যে শ্যুট করছে তাকে জেল থেকে জামিন পাওয়ানোর জন্য কীভাবে কাজ করতে হবে, বিএনপির কায়সাল কামালের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রী হিসেবে আছে যে এই টাউট মাগের, এরা জামিন পাওয়ায়, তাকে জামিন পাওয়ানোর পর ওসমান হাদির ইনকিলাব মঞ্চে কয়েকবার তাকে ইজি করা হয়, কয়েকবার নেওয়া হয় তাকে সেখানে। এরপরেই কর্মকাণ্ডটি ঘটে এবং এখান থেকে শ্যুট করার পরে মানুষকে বিভ্রান্ত করে কে? জুলকারনাইন সাহেব স্থানে ওয়াকারের লোক, পিনাকির ভাষায় ওয়াকারের পোঁত বালক, মানুষকে বিভ্রান্ত করে, সে ভারত চলে গেছে এই সেই বলে। ভারতে গিয়ে সে উঠে জাহাঙ্গীর কবির নানকের বাসায়, আর অমিত শাহ ফোন দেয় কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা যেন বাইরে না বলা হয়। এই যে শুটার, ওসমান হাদির শুটার, সে যে অমিত এই জাহাঙ্গীর কবির নানকের ভাষায় আছে, এটা যেন কাউকে না বলা হয়। বুঝছেন ঘটনা? এরপর তো পুলিশ তাকে এসটিআর ধরে ফেলে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছিল। নিশ্চয়ই আপনারা মেসেজটা ক্লিয়ার পেয়েছেন, কোথায় পরিকল্পনা হয়েছে, উদ্দেশ্য কী ছিল, আর এটাতে সফল হয়েছে কারা, কার কি বেনিফিট ছিল, সবগুলোই খোলাসা এবং পরিষ্কার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।